আয়নার ভিতর থেকে দুটো হাত বেরিয়ে আসছে। আমার গলা বরাবর এগিয়ে আসতে থাকা ওই দুটি হাতের দিকে তাকিয়ে আমি সজোরে চিৎকার করে উঠলাম। এ কি? আপনি এখানে কি করছেন? আপনাকে না যেখানে সেখানে যেতে বারণ করেছে প্রকাশ। আজকের গল্প সঞ্চারী ভট্টাচার্যের লেখা নিশুতি রাতের ভয়ঙ্কর। শোনাচ্ছেন স্বয়ং লেখিকা। এই কাহিনীটি আমি আমার ঠাকুরদার দপ্তরের টেবিলের তলায় পড়ে থাকা একটি ডায়েরি থেকে সংগ্রহ করেছিলাম। আমার নাম সঞ্চারী ভট্টাচার্য। জীবনের সবথেকে জটিল অভিজ্ঞতাগুলির বয়ান খুঁজে পেতে পেতে হঠাৎ নজরে পড়েছিল এমন একটি সত্য, যেটি আমাদের পরিবারের সকলের আড়ালে ওই টেবিলের তলায় নিরবিচ্ছিন্নভাবে সুরক্ষিত ছিল। এটি যে এতখানি ভয়ের উদ্রেক সৃষ্টি করতে পারে সেটি আজ লেখবার সময় অনুভব করতে পারছি। এটি সত্য ঘটনা, আমার ঠাকুরদার নিজের জীবনে ঘটে যাওয়া এমন একটি ঘটনা যেটির রেশ আমৃত্যু থেকে গিয়েছিল। আমার ঠাকুরদার মৃত্যুটিও ছিল বড় অদ্ভুত প্রকৃতির। সেই মানুষটি জীবনের অধিকাংশ সময়ই একটি প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে কাটিয়ে দিয়েছিলেন। আমি হাজারবার প্রশ্ন করেও এর কোনো সঠিক উত্তর খুঁজে বার করতে পারিনি। তার মুখ থেকে ওই সময়কার ঘটনাগুলি শুনতে ভালো লাগতো ঠিকই, কিন্তু ওই বিশেষ ঘটনার উল্লেখ বোধহয় এই ডায়েরিটির মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেটি আজ হাতে পাওয়ার পরে যখন পড়তে শুরু করলাম, তখন সারা শরীরে কাঁটা দিয়ে উঠেছিল। এমনটাও যে সম্ভব, তা হয়তো ঠাকুরদার হাতে লিখিত এই বাস্তব বয়ানগুলির মধ্যে দিয়েই পরিস্ফুট হয়েছিল। আমার নাম রমাপদ ভট্টাচার্য। জীবনের পরন্ত বেলায় এসে এই ডায়েরিটি লেখার তাগিদা তৈরি করা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। এই কলকাতা শহর, আজকের শহুরে জীবনের সাথে ইংরেজ আমলের শহুরে জীবনের মধ্যে লুকিয়ে থাকা তফাতটিকে আপনারা খুব কম মানুষই হয়তো আন্দাজ করতে পারবেন। মৃত্যু শয্যায় অসীম হয়েও এই ডায়েরি লিখনের কাজটিকে অসমাপ্ত অবস্থায় রেখে যেতে চাইনি। আপনাদের কাছে এই শহর কলকাতার একাধিক তথ্য ও সূত্র জমা হয়ে পড়ে থাকলেও প্রকৃত কলকাতার চিত্র সম্পর্কে হয়তো আপনারা অনেকেই ওয়াকিবহাল নয়। সেই চিত্রগুলিকে বিশ্লেষণ করতে আজও আমার হাত কাঁপছে। নিজের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার বয়ান দেওয়া কি এতটাও সহজ? কিন্তু ওই দুরারোগ্য ব্যাধির মতোই যখন সমস্ত বেদনা ভরা মুহূর্তগুলি বারে বারে মনের উপরে প্রভাব বিস্তার করতে থাকে, তখন এক অর্বাচীনের হাত থেকেও কিছু শব্দ আত্মপ্রকাশের সুযোগ পেয়ে যায় আর কি। ধরে নিন তেমনই কোনো অবতারণা। 1946 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কলিকাতার সায়েন্স কলেজের তরফ থেকে একটি পার্ট টাইম কাজের অফার এলো। তখনও কলকাতা ব্রিটিশ শাসকদের দখলে। কলকাতা ছেড়ে চলে যাওয়ার মানসিকতা তৈরি হয়ে গেলেও তাদের মনে এখনো এই জায়গাটির প্রতি প্রেম ও ভালোবাসা ঠিক একইভাবে অটুট হয়েই থেকে গিয়েছিল। মানুষের মাঝে থেকেও তারা নিজেদের অতীত ঐতিহ্যগুলিকে তখনও নিজেদের আঙ্গিক দৃষ্টিভঙ্গি থেকে একেবারেই ঝেড়ে ফেলতে পারেননি। সেই আভিজাত্য, সেই ক্ষমতা বিস্তারের লোভ,
সবকিছুই যেন ইংরেজ শাসিত কলিকাতার রন্ধ্রে রন্ধ্রে বিস্তার লাভ করেছিল। ঠিক সেই সময়ই আমার কাছে একটি চিঠি আসায় বড় সাহেবের অনুগ্রহ থেকে বঞ্চিত হতে পারলাম না। চিঠিতে লেখা ছিল, রমাপদ, তাড়াতাড়ি একবার কলিকাতা আসার অনুরোধ রইল। আমাদের এখানে একটি বিশেষ পদ খালি হয়েছে। পরিকরবাবু হঠাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তাই তাঁর পদে আমরা চাই আপনি এসে স্থান গ্রহণ করুন। এটি আমাদের কাছেও অত্যন্ত গর্বের ও সম্মানের। বড় সাহেব শ্রী নির্মল ঘোষের কাছ থেকে প্রাপ্ত এই সম্মানের কাছে মাথা নোয়ানো ছাড়া আর কোনো সদ্গতি ছিল না। তিনি একাধারে আমাকে বহুবার সহায়তা করেছিলেন। যখনই স্ত্রী ও সন্তান সহ সংকটে পড়েছিলাম, তখন কলিকাতা শহরে তাকেই সম্বল হিসাবে খুঁজে পেয়েছিলাম। আমি কলিকাতার থেকে সহসা দূরত্ব বজায় রাখতেই স্বচ্ছন্দ অনুভব করতাম। আসলে শহর কলকাতার ওই গ্যাঞ্জামপূর্ণ পরিবেশের মধ্যে নিজেকে কোথাও যেন হারিয়ে ফেলার ভয় কাজ করত। সেই সাথে ধেয়ে ওঠা মন্বন্তরের ভয়াবহতা মানুষের মনের উপরে এক তীব্র প্রভাব বিস্তার করেছিল। সেই অবস্থায় গিন্নির সাথে এই বিষয়ে বচসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। তবুও শেষমেশ বলতেই হলো। আমার কলকাতা থেকে কাজের সন্ধান এসেছে, যেতে হবে। কতদিনের জন্য জয়েন করতে হবে জানি না, তবে আপাতত কয়েক মাসের জন্য কলকাতাতে থেকেই কাজ করতে হবে। কোথাও একটা বাড়ি ভাড়া নিয়ে নেওয়ার চেষ্টা করব। আর ওরাই যদি কোনো থাকার ব্যবস্থা করে দেয় তাহলে অসুবিধা নেই, তোমাদেরকেও তাহলে নিয়ে চলে যাব। গিন্নি খুব একটা সায় দিলেন না, তবে সামাজিক বৈষম্যের ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও একটা গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তাই সেই অর্থে তিনি খুব একটা বিধি নিষেধ জারি না করেই বললেন, বেশ বেশ আমি তোমাকে আটকাবো না, তবে তবে নিজের খেয়াল রেখো। আমি না হয় দিদিকে ডেকে নিচ্ছি, সে এখানে এসে কিছুদিন আমাদের সাথেই থাকবে। বাদ বাকিটা ঈশ্বরের ওপরে, তোমার ওপরেই তো নির্ভরশীল আমরা। গিন্নির চোখের কোণে জমে থাকা জলগুলি সেদিন সব না বলা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল। আমিও আর কথা বাড়ালাম না, বললাম, আগামীকালই বেরোতে হবে, তাই সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। পরের দিন ভোরবেলায় কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কলকাতায় পৌঁছে দেখলাম রাস্তাঘাট একেবারে শুনশান, জনমানবহীন একটি পরিবেশ। মন্বন্তরের প্রাদুর্ভাব সেই সময়কার বাংলার উপরে যে তীব্র প্রভাব বিস্তার করেছিল সেটি শহর কলকাতার পরিবেশেই বুঝিয়ে দিচ্ছিল। চারিদিকে দারিদ্রতা আর অনাহারের চিত্র দেখে মনে হচ্ছিল কেউই জীবিত নেই। সামান্য দুমুঠো অন্নের জন্য যত সংখ্যক মানুষের হাহাকারের শব্দ কানে ভেসে আসছিল, তার তুলনায় এই অর্বাচীনের কাছে নিজের কতিপয় রোজগার অনেকখানি হীনমন্য বলেই মনে হয়েছিল। একা যদি সকলের মুখে অন্ন তুলে দিতে পারতাম, তাহলে হয়তো কিছু মানুষ এই অভিশাপের হাত থেকে রক্ষা পেত। কিন্তু সেই সৌভাগ্য আর কোথায়? নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। বাঙালি জাতের সাথে জড়িয়ে যাওয়া এক চিরন্তন সত্যের আকারেই ধরা দিয়েছিল। অফিসের সম্মুখে এসে দাঁড়াতেই দেখলাম দেওয়ালের গায়ে গাঢ় রক্তের ছিটে লেগে রয়েছে।
বুঝতে পারলাম আবারও ইংরেজরা কাউকে নৃশংসভাবে হত্যা করেছেন, আর তার লাশটিকে হয় গুম করে দেয়া হয়েছে, নতুবা মর্গের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি দেখা মাত্রই গা গুলিয়ে উঠল। আর ঠিক সেই সময়ই বড়বাবু শ্রী নির্মল ঘোষের কণ্ঠস্বর ভেসে এলো আমার কানে। আসতে কোনো রকম অসুবিধে হয়নি তো রমাপদ? আসলে আপনাকে গাড়ি করেই নিয়ে আসবার পরিকল্পনা করেছিলাম, কিন্তু আপনি তো সবই জানেন। এই ইংরেজ রাজত্বের তদারকির মধ্যে শহর কলকাতায় রাস্তায় গাড়ি বার করা এখন কতখানি কঠিন হয়ে দাঁড়িয়েছে। নিশ্চিন্তে দুপা চলতে গেলেও এখন 10 বার ভাবতে হচ্ছে। এটা কি কম দুর্বিপাকের বিষয় বলুন তো? যাক, আপনাকে সুস্থ অবস্থায় দেখে বেশ ভালোই লাগছে। ভেতরে আসুন। আমিও সদর দরজা দিয়ে ঢুকে দোতলার দিকে অগ্রসর হলাম। পুরনো কলকাতার এক মস্ত আভিজাত্য বহন করত ওই পুরাতন বাড়িগুলি, মোটা মোটা থাম, আর সেই লাগোয়া সুবৃহদাকার সিঁড়িগুলি চলার শক্তিকে আরও অনেক বেশি তরতাজা করে তুলত। সেই কঠিন সিঁড়ি দিয়ে মসৃণ কার্পেটের উপর দিয়ে বেশ কিছুটা এগোতেই বাঁ হাতে একটি ঘর নজরে পড়ল। বড়বাবু আমাকে উদ্দেশ্য করে বললেন, আমার চেম্বার, আপনি ভেতরে আসুন। এখানে না হয় আপনার সাথে কথা হয়ে যাবে। আমিও কথা না বাড়িয়ে ভিতরে গিয়ে বসলাম। উনি চেয়ারে বসবার পরেই একটি লম্বা খসড়া বার করে এনে আমার চোখের সামনে রেখে বললেন, এই দেখুন এতদিনকার রিপোর্ট। আসলে আপনার আগে যিনি ছিলেন তিনি শর্ট হ্যান্ড টাইপিং করতেন। এই কাজের জন্য সুদক্ষ ইংরেজি জানা মানুষের প্রয়োজন। সেক্ষেত্রে আপনার নামটাই স্মরণে এলো। আপনার প্রকাশবাবুর কথা মনে আছে? তাকে কয়েকদিন আগে ফোন করেছিলাম। সেই সময়ে উনি আপনার কথা বলেছিলেন। আপনারা নাকি দুজনেই বাংলাদেশে একই সাথে পড়াশোনা করতেন। আগে হ্যাঁ বড়বাবু, তা করতাম। তবে ও কলকাতায় চলে আসবার পরে ওর সাথে আর সাক্ষাতের সুযোগ হয়নি। আসলে কলকাতায় থাকি না, একটু দূরেই থাকি বলতে পারেন। ট্রেন পথে শহর কলকাতায় আসতে হয়। আমার বাড়ি এখান থেকে প্রায় 4 ঘন্টার পথ। তবে প্রকাশের সম্পর্কে অনেক পূর্বে শুনেছিলাম সে নাকি এখন একটি বড় ব্রিটিশ ফার্মে উচ্চ পদে চাকরি করে। ঠিক জানি না, বুঝলেন। অনেক দিন আমিও ওনার কোনো খবরাখবর পাইনি। তবে উনি একবার আমার সাথে দেখা করতে অফিসে এসেছিলেন। সেই সময়েই আমাকে ওনার বাড়ির এই ঠিকানাটি দিয়ে গিয়েছিলেন। আমাকে ওনার ভিটেতে যাওয়ার জন্য অনেক অনুরোধও করেছিলেন, তবে কাজের চাপে আমার আর গিয়ে ওঠা হয়নি। এখনো হয়তো তিনি সপরিবারে এখানেই থাকেন। আপনার তো একটা থাকার জায়গাও দরকার। প্রকাশের বাড়িতে আপনি সানন্দে থাকতেই পারেন। শুনেছিলাম উত্তর কলকাতা থেকে একটু ভিতরে সে একটি বড় ম্যানশন কম ভাড়ায় পেয়েছে। আমার সাথে বৈষয়িক বিষয়ে তার অনেক কথাবার্তাই হতো, তবে সেসব অনেক আগের কথা। সেই সুবাদে আপনাদের দুজনের বন্ধুত্বের কথাও জানতে পেরেছিলাম। আপনার নামটা তাই আমার মনে পড়ে গিয়েছিল। এরপরে আমাদেরই অফিসের এক কর্মচারীর কাছ থেকে আপনার ঠিকানা জোগাড় করলাম, সেও অনেক কষ্টে। আপনারা আগে কলকাতায় এসে আহিরি টোলায় যে বাড়িটিতে প্রথম ভাড়া থাকতেন, আমার অফিসের কর্মচারীটি সেখানকারই বাসিন্দা। সেই আমাকে আপনার বর্তমান ঠিকানার সন্ধান দিয়েছে। ওই লোকটির সাথে নাকি আপনাদের এখনও যোগসূত্র রয়েছে। আগে হ্যাঁ, কানাই, সে ওই বাড়িতে ভাড়া থাকতো। ভাড়াটের সাথে একবার খুব অশান্তি বেঁধেছিল, তবে সেই এগিয়ে এসে তার নিষ্পত্তি ঘটিয়েছিল। সেই থেকেই সে আমাদের ভাতৃসম। ওই কারণেই তাকেই আমাদের বর্তমান ঠিকানার কথা জানিয়ে গিয়েছিলাম আর কি। খুব ভালো লাগছে জেনে যে সেই আপনাকে আমার বিষয় জানিয়েছে। বুঝলাম। তা এতদিন আপনি কি কোনো কাজ করতেন, নাকি এভাবেই চলতো?
কথাটা শোনা মাত্রই আমার মনটা ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। অনেক কথাই বলার ইচ্ছে প্রকাশ করেছিলাম, তবে কোথাও যেন মনে হয়েছিল এবার থেমে যাওয়া প্রয়োজন। নিজের পরিণতির কথা প্রকাশ্যে বলে হাস্যকর জায়গায় নিজেকে নাইবা তুলে ধরলাম। তাই চোখের কোণে সামান্য জল এসে পাতা ভিজিয়ে দিলেও সেটিকে কোনোভাবে মুছে নিয়ে বললাম, না না, তেমন কিছু নয়। আসলে আমরা যেখানে থাকি সেখানে স্থানীয় একটি স্কুল রয়েছে। ওখানেই আমি মাস্টার হিসেবে বেশ কিছুকাল পড়িয়েছি। এখন স্থানীয় শিশুদেরকে পড়াই, মানে প্রাইভেট টিউশন দিই। ওতেই যা আয় হয় তা দিয়েই সংসার চলে যায়। তা আপনি কত টাকা আয় করেন? মাসিক 5 থেকে 6 টাকা আয় হয়ে যায়। এই আয়ের মধ্যে দিয়ে আর যাই হোক সুস্থভাবে জীবনযাপন সম্ভব হবে না। যিনি আপনার জায়গায় ছিলেন তিনি মাসিক 80 টাকা পেতেন, কিন্তু আপনাকে 50 টাকা দেওয়া হবে। এতে আপনার কিছু সমস্যার সমাধান হয়ে যাবে বই কি। তখন আদ্যির কাপড়ের একটি ধুতি কিনে পরবার অবস্থায় ছিলাম না। সেটিরও দাম ছিল প্রায় 3 টাকা। তাই কোনো রকমে একটি কিনতে পেরেছিলাম। সেটিকেই কেচে প্রতিদিন মেলে দিতাম, আর তারপরে আবার পরের দিন সেটিকেই পরে ছাত্রদের পড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়তাম। জীবনে ঠিক করেছিলাম ভালো জিনিস পরব, কোনো রাস্তার জিনিস গায়ে দেব না। বাংলাদেশের জমিদার পরিবারের রক্তটা গায়ের মধ্যে ফুটতে থাকলেও এমন সব চিন্তাধারা অচিরেই এসে ভিড় করত, আর আমিও সেই সকল চিন্তা ভাবনাগুলিকে নিয়েই বেঁচে থাকার ইচ্ছে প্রকাশ করতে বাধ্য হয়ে পড়তাম। বড় সাহেবের মুখে 50 টাকার নাম শুনে আকাশ থেকে পড়েছিলাম। নুন আনতে পান্তা ফুরানো বাঙালির জীবনের চাকা যে এভাবেও রদবদল করে ফেলতে পারে, তা সেদিন ওই একটি উত্তরের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছিল। আমি অবাক হয়ে কথাগুলি ভাববার পরেই বড় বাবুকে উদ্দেশ্য করে বললাম, আগে বড়বাবু, বলেন কি 50 টাকা? এ তো এই জন্মে কোনোদিন চোখে দেখতে পাবো তেমনটাও ভাবিনি। তাহলে তো আমি আমার পরিবারকেই এই শহরে নিয়ে এসে শান্তিপূর্ণভাবে থাকতে পারি। এতে আর কি অসুবিধা হবে? হুম, সেটা করতে যাবেন না। এখন শহরের পরিস্থিতি একেবারেই ভালো না। রাত দিন খুন খারাপি রাহাজানি লেগেই রয়েছে। বিলেত থেকে অর্থাৎ আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে খাদ্যদ্রব্য পাঠানোর বন্দোবস্ত করা হয়েছিল ঠিকই, কিন্তু সেই মালবাহী জাহাজটিকে পথেই গুম করে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলস্টন চার্চিলের মধ্যস্থতায় এমনটা হয়েছে। তিনি কিছুতেই বাংলাকে স্বাধীন দেখতে চান না। ভারতবর্ষের উপরে ব্রিটিশ রাজত্বের প্রভাবকে বলবৎ রাখবার জন্যই এমন সব সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু এর ফলে যে একাধিক নিরীহ মানুষের প্রাণ চলে গিয়েছে সেই বিষয়ে উনি কোনো রকম মতামত প্রকাশ করতেই চাননি। এই পরিস্থিতিতে প্রায় 37 লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে। অনাহারে পথে ঘাটে ঘুরে বেড়াতে হচ্ছে শত শত মানুষকে। অন্যদিকে গ্রামে আবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সেখানেও মারা যাচ্ছেন শয়ে শয়ে মানুষজন। আপনি এক কাজ করুন, আপনি এখান থেকেই আপনার পরিবারকে টাকা পাঠিয়ে দেবেন। সে বন্দোবস্ত নয় আমিই করে দেব, আর যদি প্রয়োজন পড়ে আমি আপনাকে কিছু টাকা বেশিই দিয়ে দেব। আদপে নিজের পরিবার ভালো থাকলে তবেই আপনি শান্তিতে কাজ করতে পারবেন, না হলে কাজে মন বসবে না। বড় বাবুর কথাগুলি শুনে সেদিন আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম। কলকাতা শহরের এমন করুণ অবস্থার মধ্যেও যে দুপশলার শান্তির বাতাস পেয়ে নিঃশ্বাস নিতে পারবো,
সেটা ভেবেই খুব ভালো লেগেছিল। বড়বাবুকে বললাম, বেশ, আমি তাহলে এখানেই থাকার ব্যবস্থা করে নিচ্ছি। আর পারলে আমাকে প্রকাশের ঠিকানাটা দিন। আমি না হয় ওর ভিটেতে গিয়েই উঠি। সে যখন নিজের থেকেই আপনাকে বলে গিয়েছিল, তখন আমার আর যেতে আপত্তি কোথায়? একবার না হয় সচক্ষে তার সেই বিশাল সমাজটাকে নিজের চোখেই দেখে আসি। বেশ তো, ক্ষতি কি? যান না, ঘুরে আসুন। ওখানে গেলে আপনার ভালোই লাগবে। আর তার চেয়েও বড় কথা, আপনি একজন পরিচিতের বাসায় থাকতে পারবেন। সেখান থেকে অফিস করতে আপনাকে খুব বেশি ঝক্কিও ওঠাতে হবে না। এছাড়া আপনাকে প্রতিনিয়ত অফিসে সেভাবে আসতেও হবে না, মাঝে মধ্যে আসলেই হবে। প্রথম প্রথম যে কাজগুলি রয়েছে সেগুলি কিছুটা সামলে নিয়ে তারপরই আপনাকে ডেকে পাঠাবো। ততদিন আপনি না হয় ওখানেই থাকুন, বিশ্রাম নিন। খুব বেশি দিন নয়, ধরুন আগামী 15 দিনের মধ্যেই অফিসের লোক গিয়ে আপনাকে খবর দিয়ে আসবে। আর হ্যাঁ, এটা রাখুন। কথাটি শেষ করেই বড়বাবু আমার দিকে একটি সাদা খাম এগিয়ে দিয়ে বললেন, এটা সাথে রাখুন, এর মধ্যে বেশ কিছু টাকা রয়েছে। আপনি যে কদিন কোম্পানিতে এসে কাজে হাত দিচ্ছেন না, এটি সেই কদিনের খরচ বাবদ আপনাকে দেয়া রইল। ধরে নিন এটা আমার তরফ থেকেই। যতই হোক, আপনাকে তো এই কদিনের জন্য কিছু খরচ করতেই হতো। সেই মাইনে না পাওয়া পর্যন্ত তো আপনি কিছুই করতে পারবেন না। তার চেয়ে ভালো এই কদিনের জন্য আপনি বরং এই টাকাটি রাখুন। ভয় নেই, মাইনে পেলেও শোধ দিতে হবে না। এখন নিশ্চিন্তে আপনি যান, ভালো থাকবেন। অফিসে বসেই সেদিন ঠান্ডা পানীয় সেবন করতে করতে সবকটি কাগজে সই করে দিয়েছিলাম। কলকাতার একটি ভালো জায়গায় চাকরির খবরটা ভেবেছিলাম সবার আগে গিন্নিকে জানাবো। তবে মনে হয়েছিল আগে প্রকাশের সাথে সাক্ষাৎ করে তারপরেই না হয় বাড়িতে গিয়ে গিন্নিকে গোটা বিষয়টা জানাবো। এমনিতেই হাতে 15 দিনের সময় ছিল, আর সেই সময়টি খুব একটা কম ছিল না। তাই আগের কাজ আগে ভেবেই এগোতে থাকলাম। অফিসের সব কাজ মিটিয়ে বাইরে এসে দাঁড়ালাম। তখন সন্ধ্যের চাদরে ঢাকা পড়েছিল কলকাতার আকাশ। হাতে থাকা টাকার খামটা বুক পকেটে ভরে নিলাম। এরপর ওই ঠিকানাটিতে চোখ বুলিয়ে নিলাম। সামনেই দেখলাম বাস স্ট্যান্ড। সেখানে গিয়ে দাঁড়াতেই বেশ কিছুক্ষণ বাদে একটি বাস এসে হাজির হলো। মধ্য কলকাতার কাছে একটি জায়গায় নিয়ে এসে থামলো সেটি। আমিও বাস থেকে নেমে আশেপাশে কিছু দোকান দেখতে পেলাম। সেদিকে এগোতেই দেখলাম বেশ কিছু বাচ্চা খাবারের অভাবে রাস্তার নর্দমা থেকে কিছু খাবার তুলে মুখে দিচ্ছে। এত কষ্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারলাম না, তাই এগিয়ে গিয়ে বুক পকেটে থাকা কিছু টাকা ওদের হাতে দিয়ে বললাম, তোমরা কিছু খেয়ে নিও। এভাবে মানুষের ফেলে যাওয়া জিনিস খেয়ে কোনোদিন সুস্থ থাকা যায় না। আর এই উচ্ছিষ্টে তোমাদের পেটও ভরবে না। এই নাও, এটা ধরো। আমার কাছে যৎ সামান্য যা ছিল সবই সেদিন তাদের উদ্দেশ্যে উজাড় করে দিয়েছিলাম। সেটি আমার কাছে অত্যন্ত মূল্যবান মুহূর্ত ছিল। এরপরে সামনের দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করতেই তিনি পথের অনুসন্ধান দিলেন। মধ্য কলকাতার সেন্ট্রাল এভিনিউ থেকে বেশ কিছুটা এগোলেই একটি বাঁক পড়ত। সেখান থেকেই ট্রিনিটি ম্যানশনের রাস্তাটি সোজা চলে গেছিল। তবে আমার মুখে ওই স্থানটির উল্লেখ শুনতেই প্রচণ্ড ঘাবড়ে গেলেন তিনি। এরপরে বললেন, হঠাৎ রাতের বেলায় ওই দিকে যেতে চাইছেন কেন? আপনি কি কিছুই জানেন না? আমি দোকানের দিকে সহসা তাকিয়ে বললাম, সেসব কিছুই না।
আসলে আপনাদের মনের মধ্যে এক অজানা ভয় সর্বদা ডানা বেঁধে থাকে। আপনারা ইংরেজ আমলটিকে এতটাই গুরুত্ব দিয়ে ফেলেছেন যে সাধারণ মানুষের অবস্থার কথা কারোর স্মরণেই নেই। ওইখানে আমার নিজের বন্ধু থাকেন, তিনি মস্ত মানুষ। ওই বাড়িটি কোনো এক সময় ইংরেজ আমলের থাকলেও বর্তমানে সেখানে জলজ্যান্ত কিছু লোক বসবাস করেন। তাদের সাথেই দেখা করতে যাচ্ছি। লোকটি আমার কথা শুনে দোকানের বাইরে এসে বললেন, আরে, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি মশাই? ওই বাড়িতে লোক থাকেন? লোকটির দিকে ঠিকানাটি এগিয়ে দিয়ে বললাম, আগে হ্যাঁ, এই দেখুন সায়েন্স কলেজের নির্মল ঘোষের সিগনেচার করা পাতা। এখানে তো পরিষ্কার লেখা রয়েছে ওই বাড়ির ঠিকানা। তাহলে লোকটি মাথা চুলকাতে চুলকাতে বললেন, আচ্ছা, তাহলে হয়তো এখন ওখানে কেউ থাকেন। আসলে ওই বাড়িটির সম্পর্কে অনেক কিছু শুনতে পেয়েছিলাম। এখন যে বাড়িটিতে কেউ থাকতে পারেন সেটাই তো আন্দাজ করতে পারিনি। যাক, সাবধানে যাবেন। দেখুন কেউ যেতে চায় কি না। এই রাত দুপুরে আবার যে ওই জায়গায় কেউ যেতে চায় সেটা আপনার মুখেই প্রথম শুনলাম। এমনিতেই দিনকাল বিশেষ ভালো নয়, তারপরে আবার ওরকম একটি জনমানবহীন জায়গা থাকতে পারবেন তো? লোকটির কথার আগামাথা কোনো কিছুই আন্দাজ করতে পারলাম না। বললাম, ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আমি দেখে নেব। আমার বড়বাবু কোনোদিনও আমাকে ভুল পথে চালিত করতে পারেন না। এই রাতের বেলা অজানা শহরে তিনি নিশ্চিত এমন কোনো জায়গার ঠিকানা দেননি যেটির কোনো অস্তিত্বই নেই। যাক, শুনুন, এই বাচ্চাগুলোকে একটু খেতে দিন। আপনার দোকানের সামনে দাঁড়িয়ে তারা রাস্তা থেকে খাবার তুলে খাচ্ছে, আর আপনি সেখানে টাকা গুনেই চলেছেন। গরিবদের পেটে দুটো অন্ন দিয়ে দেখুন, ঈশ্বর আরও দেবেন। ওই টাকার বান্ডিলটা পকেটে ঢুকিয়ে রেখে একটু মানবতাবাদী হন, তাতে কিন্তু বিশেষ ক্ষতি নেই, জানবেন। আমি আসলাম। লোকটির দোকান ছেড়ে সামনের রাস্তা ধরে আরও একটু এগিয়ে গেলাম। এরপরেই একটি রিক্সা স্ট্যান্ড নজরে পড়তেই সেখানে থমকে দাঁড়ালাম। রিক্সা চালকগুলোকে দেখে মনেই হচ্ছিল না তারা যেতে ইচ্ছুক। সকলেই যে যার মতো রিক্সায় শুয়ে আয়েশ করছিলেন। বিষয়টি চোখে পড়া মাত্রই আমি ভীষণ বিষণ্ণ হয়ে পড়লাম। এরপরে একজনকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা, ট্রিনিটি ম্যানশন যাবেন? শুনলাম এই রাস্তা ধরেই নাকি এগোতে হবে। লোকটি আমার মুখের দিকে তাকানো মাত্রই প্রচণ্ড রকম ভয় পেয়ে গেলেন। এরপরে তিনি উঠে বসে বললেন, বাবু, কোন জায়গায় যাবেন কইলেন? আগে ট্রিনিটি ম্যানশন। নাম শোনেননি নাকি? এই তো, এখানেই তো। লোকটি চোখ কচলে উঠে দাঁড়ালেন। তারপরে বললেন, অনেক বেশি টাকা ভাড়া লাগবে। আমি আপনাকে বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দিতেও পারবো না, বলে রাখলাম। কিন্তু আপনার যদি সাহসে কুলোয় আপনি নিজেই এগিয়ে যাবেন। আমি ওই তেপালতলার মোড়েই আপনাকে ছেড়ে দেব। এরপরে আর ওইদিকে তেমন কোনো বাড়িও নেই গো। ওই একটাই আখাম্বা জগদাম্বা বাড়ি দাঁড়িয়ে আছে। উফ বাবা, ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। যাক, আসুন, আমি বেশি দেরি করতে পারবো না। এমনিতেই সন্ধে নেমে গিয়েছে। ওই জায়গাটা একেবারে নির্জন। কি করতে মরতে ওখানে যাচ্ছেন কে জানে। ওদের কথাগুলি শোনা মাত্রই আমি বেশ বিচলিত হয়ে পড়লাম। লোকগুলো বলে কি? ওখানে কি ভূত থাকে নাকি? এরকম আবার কি করে রে বাবা? সত্যি বাবা, এদেরকে নিয়ে আর পারা যায় না। ওই বাড়িটা যদি এরকমই একটা ভয়ানক জায়গায় হতো তাহলে তো কেউই সেখানে যাওয়ার সাহস করতো না। তাহলে প্রকাশরা কোন দিকটায় থাকে? বাড়িটা কি অনেক বড় নাকি? শুধু এই এলাকাতেই এসে এসব শুনছি। বড় সাহেব তো এ বিষয়ে আমাকে তেমন কিছুই জানালেন না। এরা বোধহয় কিছুই জানে না।
এছাড়া অনেক দিন প্রকাশের সাথেও তেমন আলাপ পরিচয় নেই আমার। ওখানে গেলেই বোধ করি কিছু একটার হদিশ ঠিকই পেয়ে যাব বই কি। রিক্সার চাকা এগোতে শুরু করলো, সাথে আমিও বেশ খোলামেলা মনে গুনগুন করে গান ধরলাম। কিন্তু রিক্সাওয়ালার কণ্ঠ একেবারেই রুদ্ধ। এক মনে প্যাডেল করতে করতে এগিয়ে চলেছিলেন তিনি। আমাকে গান গাইতে দেখে হঠাৎ বাদ সাধলেন। তারপরে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবু, আপনি কি ওই বাড়িটার বিষয়ে কিছুই শোনেননি? জানেন, ওই বাড়িটা ইংরেজ আমল থেকেই পড়ো। ওখানে যারা থাকতেন তারা কেউই জীবিত ছিলেন না। স্থানীয় মানুষরা নাকি তাদের সকলকেই প্রাণে মেরে দিয়েছে। ইংরেজ আমল থেকে ওই জায়গাটিকে একটা ভুতিয়া জায়গার আখ্যা দিয়ে দেওয়া হয়েছে। আপনি না জানলে কারোর থেকে জেনে তারপরে এখানে আপনার আসা উচিত ছিল। এই রাত বিরেতে শহরে একটিও লোক দেখতে পাবেন না। কোথাও যদি কোনো বিপদ আপদ ঘটে তাহলে আপনাকে কে বাঁচাতে আসবে? আমি লোকটির কথা শুনে বেশ জোরেই হেসে ফেললাম। তারপরে বললাম, প্রতিটি জায়গার ইতিহাস নিয়ে যদি এত ভয় পেতে হয় তাহলে তো আগামী দিনে এগোনোই যাবে না। আর তাছাড়া আমি ভূতে তেমন ভয় পাই না। গ্রাম বাংলার মানুষ কি না, এমনিতেই গ্রামে গঞ্জে থাকবার একটা অভ্যেস রয়েছে। কাজেই ওই সব বিষয় নিয়ে আমি তেমন মাথা ঘামাই না। এছাড়া কে বলেছে বাড়িটি পরিত্যক্ত? ওখানে আমার বন্ধু থাকেন। আপনারা হয়তো কেউই জানেন না, আমার বন্ধু সেখানে আজ অনেক বছর নিজের পরিবারকে নিয়ে বহাল তবিয়তে রয়েছেন। আপনারা এখানকার স্থানীয় বাসিন্দা হয়েও এখনও তাদের সম্পর্কে কিছু জেনে উঠতে পারেননি দেখে সত্যি ভীষণ অবাক লাগছে। হতে পারে বাবু, আমি এখানে খুব বেশি দিন কাজে আসিনি। আমার মালিকের কাছ থেকে ওই এলাকাটি সম্পর্কে অনেক কথাই শুনেছিলুম। আসলে সন্ধ্যের পরে এদিকে আসার তেমন কোনো প্যাসেঞ্জার পাই না কো। আমার এক বন্ধু একবার একজন প্যাসেঞ্জার নিয়ে এদিকে এসেছিল। তারপরে তার সাথে কি হয়েছিল জানেন? আমিও প্রচণ্ড ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল? এরপরে তাকাই আর কোনো দিনও খুঁজে পাওয়া যায়নি। সকলে বলেন ওই বাড়িতে নাকি একাধিক প্রেতাত্মাদের বাস রয়েছে। এখনো বলবো ওখানে যাবেন নেকো। শুধু শুধু ওখানে গিয়ে নিজের বিপদ বাড়াবেন নে, এতে হিতে বিপরীত হবে বাবু। অনেকক্ষণ ধরে তোমার বোকা বোকা কথাগুলো শুনছি, তার মানে এই নয় আমি উঁচু গলায় কথা বলতে পারি না। তুমি যাবে তো চলো, না হলে আমাকে এখানেই নামিয়ে দাও। আমি পায়ে হেঁটে বাকি পথ চলে যাব। তবে সেক্ষেত্রে জেনে রাখো, তোমাকে এক পয়সাও কিন্তু দেব না। সেই আমাকেই যদি নিজের পায়ে হেঁটে যেতে হয় তাহলে পয়সা দেওয়ার অর্থ কি? লোকটি এবার ঘাড় ঘোরালেন, তারপরে আবার প্যাডেল করতে লাগলেন। বুঝতে পারলাম ধমকে কাজ হয়েছে। আমিও সেভাবে আর কথা বাড়ালাম না, চুপচাপ ওখানকার পরিবেশটি দেখতে থাকলাম। রিক্সা পথ পেরিয়ে এগোতে শুরু করলো। যতই রাস্তা এগিয়ে যাচ্ছিল ততই মনে হচ্ছিল কেউ আমাদের পিছু করছে, কেউ যেন আমাদের উপরে লক্ষ্য রাখছে। তার অবয়বটি একটি ছায়ার মতো স্থান থেকে স্থানান্তরে সরে যেতে শুরু করেছিল। আমি বিষয়টা দেখা মাত্রই বেশ ভয় পেয়ে গেলাম। ঠিক ওই সময়ে জায়গাটি হঠাৎ অন্ধকার হয়ে গেল। রিক্সাওয়ালাটি বললেন, বাবু মনে হয় এলাকা আলো চলে গিয়েছে। একটা কথা বলি বাবু, আমি না এরপরে আর যেতে পারবো না। এখান থেকে ওই পথের দূরত্ব খুব বেশি হলে পায়ে হেঁটে 10-15 মিনিটের মতন হবে। আপনি বরং ওই পথ ধরে একাই চলে যান, কোনো অসুবিধে হবে না। আমি আর কি করব? অগত্যা ওই লোকটিকে ভাড়ার টাকাগুলো মিটিয়ে এগোতে শুরু করলাম। আমার হাতে লাগেজ বলতে ছিল ওই একটি ছোট্ট ট্রাঙ্ক।
তার মধ্যেই প্রতিদিনের পরার কিছু জামা কাপড় ঢুকিয়ে নিয়েছিলাম। পথে যেতে যেতে মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে। সাহসা তার মুখে একটি ফিসফিসানির শব্দ শুনতেই গা শিরশির করে উঠল। রাতের আঁধারে ওভাবে কোনো ছায়ার সাথে বেপরোয়াভাবে রাস্তার এগোতে কারই না ভয় লাগবে। কাউকে সামনেও পাচ্ছিলাম না যে ডেকে একটু সাহায্য চাইব। বিষয়টা ক্রমশ এক প্রবল ভয়ের উদ্রেক ঘটাচ্ছিল। কলকাতা শহরের রাস্তাঘাট ছিল এমনিতেই অজানা, সেখানে আবার এই অজানা রাস্তার ভয়। শন শন করে হাওয়া বইতে শুরু করলো। আশেপাশের বাড়িগুলির দিকে তাকিয়ে দেখলাম সবকটাই দীর্ঘশ্বাস ফেলছে এমন। ওই জায়গাগুলোয় যে কতদিন লোক বসবাস করেনি কে জানে। একাধিকবার অবাক হলাম এটি ভেবে যে শহর কলকাতার মধ্যেও কি এমন কোনো স্থান থাকতে পারে যেখানে এত কম মানুষ থাকেন। বাইরেই শহরের কোলাহল, গাড়ির ধুলো ধোঁয়া, তার মধ্যেও কি এরকম একটি শান্ত পরিবেশ থাকতে পারে যেখানে কেউ নেই, কিচ্ছু নেই। নিজের মনকে প্রশ্ন করতে শুরু করলাম। প্রকাশ শেষমেশ এরকম একটা জায়গায় বাড়ি কিনেছে, তাও আবার নিজের পরিবারের সাথে থাকবার জন্য। রিয়েলি স্ট্রেঞ্জ। ওকে আমি যতদূর চিনতাম তাতে এরকম একটা ঘটনা নিজের চোখের সামনে দেখা এক প্রকার অস্বাভাবিক। কলকাতা শহরে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে হঠাৎ এরকম একটা পুরনো ম্যানশন ভাড়া নিয়ে থাকার মধ্যে যে কি মাহাত্ম্য ছিল তা ভগবানই জানে। যাক, যখন চলেই এসেছে তখন এসব সাত পাঁচ না ভেবে ওর সাথেই না হয় এইসব বিষয়ে আলোচনা করা হবে। কিন্তু এখনো রাস্তা শেষ হচ্ছে না কেন? রিক্সাওয়ালাটাও তো বললো যে এখান থেকে মাত্র 10-15 মিনিটের পথ। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম প্রায় সন্ধে 7টা বেজে গেছে। এইটুকু জায়গা আসতে প্রায় 45 মিনিট সময় লেগে গেল। সত্যিই ভেবে অবাক লাগছে, শহর থেকে এত ভিতরে আবার কে থাকে? আর রিক্সাওয়ালাটাও তো বললো যে এখান থেকে বেশিক্ষণের রাস্তা না। সে তো আমাকে বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দিতেও আসছিল। হঠাৎ আলোটা চলে যাওয়ায় সে মাঝপথেই আমাকে ফেলে রেখে চলে গেল। কি যে করি, মাঝে মাঝে মনে হচ্ছে এখানে না এলেই ভালো করতাম। অফিসের কাছাকাছি কোনো একটা জায়গা দেখে সেখানেই ভাড়া থেকে গেলে হতো। কি আর করব, যখন এসেই পড়েছি তখন এগিয়েই যাই। সামনের দিকে আরো কিছুটা এগোতেই একটা সুবিশাল গেট নজরে পড়ল। সেখানে থমকে দাঁড়িয়ে গোটা জায়গাটির দিকে তাকিয়ে ভালোভাবে চোখ বুলিয়ে নিতে লাগলাম। মনে হচ্ছিল আকাশটা যেন একটা ছাদ আর সেটিকে ঘিরে রয়েছে একটি সুবিশাল বাসভূমি। সেটি যত দেখছিলাম ততই অবাক হয়ে যাচ্ছিলাম। কলকাতা শহরের ভিতরে আবার এরকম একটি সুবিশাল বাড়িও থাকতে পারে জানা ছিল না। অথচ এই বাড়িটাকে নাকি সকলে ভুতুড়ে বাড়ি বলে চেনে। সামনের দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকবার পরে দেখলাম আলো জ্বলছে। বাড়িটির নিচের দিকে আলো জ্বলতে দেখলাম। সেটি দেখা মাত্রই আন্দাজ করতে পারলাম যে এখানে কারুর না কারুর উপস্থিতি ঠিকই রয়েছে। প্রকাশের সাথে হয়তো এখানকার লোকেদের তেমন পরিচিত নেই, তাই তারা তাকে ঠিকভাবে চেনেন না, জানেনও না। সেই কারণে এই বাড়িটিকে ভূত বাংলো আখ্যা দিয়ে সকলে বসে রয়েছেন। আমার চোখের পলক পড়তেই সামনে দেখলাম হ্যারিকেন হাতে একটি লোক দাঁড়িয়ে রয়েছেন।
তার মুখটা ঢাকা। শীতের কলকাতা শহরের বুকে এমনটা হওয়াটাই স্বাভাবিক। বাড়িটা শহরের থেকে বেশ কিছুটা ভিতরের দিকে থাকায় সেখানে জনঘনত্ব বেশ কমই নজরে পড়েছিল, তাই ফাঁকা স্থানে ঠান্ডার প্রকোপটাও ছিল অনেকটা বেশি। আমি সোয়েটারের হাতাটিকে আরও একটু টেনে নিয়ে বললাম, আগে নমস্কার, আমার নাম রমাপদ ভট্টাচার্য। আমি প্রকাশের সাথে দেখা করতে এসেছি। সে আমার পরম প্রিয় মিত্র। বাংলাদেশে একই সাথে বেড়ে ওঠা এবং পড়াশোনা। তারপরে সে কলকাতামুখো হয়ে যাবার পর তার সাথে আর যোগাযোগের সুযোগ ঘটেনি। এত বড় শহরের বুকে সে কোথায় থাকে সেটাও জানা ছিল না। আসলে সেইভাবে আর যোগাযোগ হয়নি। এরপর বলতে পারেন সময়ের চাবিকাঠি ঘুরতেই কলকাতা শহরে একটা চাকরির সন্ধান পেয়েছি। সেই সুবাদেই এখানে আসা। এখানে আসবার পরে অফিসের বড় সাহেবের কাছ থেকে এই ঠিকানাটি জোগাড় করেছি। তার মতে প্রকাশ নাকি এখানেই থাকেন। সপরিবারে তিনি নাকি এই ম্যানশনটিতে আজ বহু দিন ধরে রয়েছেন। আপনি বুঝি এখানকার দ্বাররক্ষী? লোকটি মনোযোগ সহকারে বেশ কিছুক্ষণ আমার কথা শোনার পরে বললেন, হ্যাঁ, প্রকাশবাবু এখানেই থাকেন। আপনি আসুন আমার সাথে। আমিও কথা না বাড়িয়ে সেই লোকটির সাথেই সামনের দিকে এগোতে শুরু করলাম। ঝিঝি পোকার ডাকের শব্দটিও যেন কাঁধে বিঁধছিল। সেই সাথে ভেসে আসছিল আশেপাশের কোলাহল, তবে সেগুলো কোনো শব্দের সম্মিলিত ধ্বনি ছাড়া সৃষ্টি হয়েছিল তার আন্দাজ করতে পারলাম না। সামনে চলমান ওই লোকটির দিকে তাকাতেই মনে ভয় ধরে গেল। হাতে একটি হ্যারিকেন নিয়ে লোকটি যেভাবে এগিয়ে যাচ্ছিলেন তা দেখে তিনি আদৌ মানুষ কিনা তা বোঝার উপায় ছিল না। পরনে সাদা ধুতি আর উপরে একটা কালো রঙের কুর্তার সাথে গলায় মখমলের ফেটটি বাঁধা ছিল। সেটি ছিল তার বাবুয়ানি খাস ভৃত্যের আভিজাত্যের প্রমাণ। জায়গাটি একটু সুবিশাল বাগানে ঘেরা ছিল। সেটিকে বেষ্টন করেই নানা রকমের ফুলের গাছ লাগানো ছিল। দেখলে মনেই হয় না সেটি কোনো পুরনো জায়গা। ওই জায়গাটিতে থাকলে এমনি বাড়ির বাইরে এসে প্রকৃতির শোভা উপভোগের প্রয়োজনই পড়বে না। আমি সেই বিশাল আয়তন বাড়িটির দিকে হাঁ করে তাকাতে তাকাতে তার সম্মুখে এসে উপস্থিত হলাম। লোকটি আমাকে ইশারায় দাঁড়াতে বলেই ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ বাদেই দেখলাম ভিতর থেকে কেউ বেরিয়ে আসছেন। দেখে এক প্রকার অবাক হয়ে গেলাম। প্রকাশ আমার দিকে এগিয়ে এলেন। আমি ওকে দেখেই সামনের দিকে এগিয়ে গেলাম। আরে তুই, তোকে তো কতদিন দেখিনি। তুই এখানে এলি কিভাবে? কথা বলতে বলতেই প্রকাশ আমার দিকে এগিয়ে এলো। আমিও কোনো কথা না বাড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, বাপ রে বাপ, সেই কবে তোর সাথে সাক্ষাতের সুযোগ ঘটেছিল? তারপর থেকে তো আর সেভাবে কোনো কথাই হয়নি। অবশ্য এই চিঠির যুগে ঠিকানা না থাকলে কি করেই বা আর খোঁজ খবর নেওয়া সম্ভব। যাক, যখন তোর সন্ধান পেয়েই গেছি তখন আর কোনো চিন্তা নেই। এবার ভিতরে নিয়ে চল। যা একখানা বাড়ি হাঁকিয়েছিস, বাপরে, সত্যি বাবা, হাঁ করে শুধু দেখে যেতে হয়। বেশ তো, ভালোই হয়েছে। অসুবিধে কি? এখানে এসেছিস যখন, তখন কদিন থাকবি তো? হ্যাঁ, সে তো ঠিকই। আসলে সায়েন্স কলেজের একটা সার্ভিস পেয়েছি। এক প্রকার ভাগ্য করেই পেয়েছি বলতে পারিস। তারপরে ওখানকার বড়বাবু নির্মল ঘোষের সাথে দেখা। তিনিই তো তোর নাম নিলেন। তুই নাকি তাকে তোর ঠিকানাটি দিয়ে এসেছিলিস, আবার আমার কথাও নাকি জানিয়েছিলিস। হ্যাঁ, আমি গিয়েছিলাম।
তবে সে তো অনেক দিন হয়ে গেছে। উনি এখনও কি সেই ঠিকানা নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছিলেন নাকি? আমি আমার বুক পকেট থেকে সেটি বার করে প্রকাশের হাতে দিয়ে বললাম, তবে আর বলছি কি রে, এই নে দেখ। আমার হাত থেকে সেটি দেখা মাত্রই প্রকাশ আরো আনন্দিত হয়ে উঠল। ততক্ষণে আমরা দোতলায় পৌঁছে গেছি। বাড়িটি দেখতে ছিল বেশ পুরাতন প্রকৃতির। প্রায় 100-150 বছরের ইতিহাসকে যেন নিজের মধ্যে সমৃদ্ধ করে রেখে দিয়েছিল এমন। আমি দোতলায় উঠেই সামনের ঘরের দিকে এগিয়ে গেলাম। দেখলাম এক মহিলা ও একটি ছোট্ট শিশুকন্যা বসে রয়েছে। প্রকাশকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করতেই সে বলল, বুঝলি, আমার স্ত্রী ও কন্যা, যা গিয়ে আলাপ কর। ও, ভালো কথা। তুই এখানে কতদিনের জন্য এসেছিস? এই ধর 5-10 দিন, মোট 15 দিনের বিরতি পেয়েছি। এই কটা দিন নির্মলবাবু নিজেই অফিসের কিছু কাজ সামলে নেবেন, তারপরেই আমাকে ডেকে পাঠাবেন। তোর বাড়িতেই উঠবো বলে এসেছি। তবে এর মধ্যেই ভেবেছি বিনাকে, অর্থাৎ মানে তোর বৌদির সাথেও একবার গিয়ে দেখা করে সবটা জানিয়ে আসবো। বাড়ি থেকে হাজারো চিন্তা মাথায় নিয়ে বেরিয়েছিলাম। ওকে কথাও দিয়ে এসেছিলাম যে চাকরির বিষয়টি পাকাপাকি হয়ে গেলে ওকে গিয়ে খবরটা জানিয়ে আবার কলকাতায় ফিরে আসব। তো সেই আর কি, তোর এখানে কিছুদিন থেকে তারপরে বিনার সাথে দেখা করে আবার কলকাতায় ফিরে তোর এখানেই উঠবার ইচ্ছা। এখানেই নির্মলবাবু ওই অফিসের লোকটিকে পাঠাবেন। একবার চাকরিতে জয়েন করে নিলে তারপরে উত্তর কলকাতার দিকেই কোনো একটি সস্তার বাড়ি ভাড়া নিয়ে সেখানে থেকে যাব। এরপরে তো আবার বিনার ছেলে মেয়েগুলোকেও কলকাতায় নিয়ে আসতে হবে। তারাই বা কদিন ওই মফস্বলে পড়ে থাকবে। অনেক দিনের ইচ্ছে ছেলে মেয়েগুলোকে কলকাতায় রেখে এখানকার স্কুলে পড়াবো। তা বেশ বেশ, ভালোই করেছিস। এখানে কিছুদিন থেকেই না হয় মাসিমার সাথে দেখা করে আসিস। তারপরে সব কিছু ফাইনাল হয়ে গেলে না হয় উত্তর কলকাতার দিকে একটা ভালো বাড়ি ভাড়া পেয়ে সেখানে থাকিস। আমি না হয় সেসব ব্যবস্থা করে দেব। এমনিতেই আমার বিশেষ পরিচিতিও রয়েছে। আমিও প্রকাশের কথা শুনে খুবই আনন্দিত হলাম। মনে হচ্ছিল অগোছালো জীবনটা অনেকটাই গুছিয়ে আনতে পেরেছি। আমার গলার আওয়াজ শুনে বৌদি উঠে এলেন। তাকে দেখা মাত্রই প্রকাশ আমার সাথে ওনার পরিচয় করিয়ে দিল। আচ্ছা, মিট মাই বেটার হাফ সুমনা। আমরা 7 বছর হলো বিয়ে করেছি, বুঝলি। আর এটি আমাদের 5 বছরের শিশুকন্যা রিমঝিম। রিমঝিম কাকুকে চেনো? মেয়েটির শিক্ষা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ওইটুকু মেয়ে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে এগিয়ে এসেছিল। তবে মেয়েটিকে আমি পা স্পর্শ করতে দিইনি। ওর মুখের দিকে তাকাতেই হঠাৎ নিজের মেয়ের মুখটা মনে পড়ে গিয়েছিল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। এরপরেই প্রকাশ আমাকে বলল, শোন, সময় নষ্ট করে লাভ নেই। তোকে আমি তোর ঘরখানা দেখিয়ে দিচ্ছি। তুই আজ থেকে ওখানেই থাকবি। আর এটা তোর সুটকেস তো। আমি ঘাড় নেড়ে তার সাথে এগিয়ে চললাম। এরপরে সেই ঘরের সামনে আসতেই আমি থমকে দাঁড়ালাম। পুরাতন আমলের ঘর যে, ইংরেজ আমলের সব আসবাবে একেবারে ঠাসা পড়েছিল। ওগুলো দেখার সাথে সাথেই আমি প্রকাশকে বললাম, তোর তো তাহলে এলাহি ব্যাপার দেখছি। এত বড় বাড়িটা পেলি কিভাবে? আর একটা কথাও জিজ্ঞাসা করার ছিল, ওই অদ্ভুত লোকটাকে কোথা থেকে জোগাড় করেছিস ভাই? যেমন দেখতে তেমনই গড়ন। বাপ রে বাপ, আমার তো দেখেই মারাত্মক ভয় করতে শুরু করেছে। আমার তো ওকে মানুষ বলেই মনে হয়নি। মনে হচ্ছিল যেন আমার চোখের সামনে কোনো ভূত দাঁড়িয়ে রয়েছেন। আমার কথা শুনেই প্রকাশ কিছুটা ইতস্তত করতে থাকলো। তারপরে বলল, আরে বাবা, আর বলিস না।
আমরা যখন বাড়িটা ভাড়া নিয়েছিলাম সেই থেকেই এই লোকটি ছিল। এ নাকি ইংরেজ আমল থেকেই এখানকার বাসিন্দা ছিল। সেই থেকে এই জায়গাটির উপর নিজের ক্ষমতা বজায় রেখে চলেছে। এই বাড়িটাতে ট্রিনিটি সাহেবের পরিবার থাকত। তিনি, তার স্ত্রী ও একটি কন্যা সন্তান। এত বড় বাড়িতে এই 3 জন। আসলে তিনি ব্রিটিশ সরকারের খুব খাস লোক ছিলেন। তাই ইংল্যান্ডের তরফ থেকে কলকাতায় থাকবার জন্য তাকে এই বিশেষ ম্যানশনটি উপহার স্বরূপ দেওয়া হয়েছে। তিনি দেখতে শুনতেও বেশ ভালো ছিলেন। ওনার স্ত্রী জুলিয়াকে নাকি অসাধারণ দেখতে ছিল। কিন্তু এই আজ থেকে 7-8 বছর আগে এই মন্বন্তরের সময় নাকি রহস্যজনকভাবে এই 3 জন মারা গিয়েছিলেন। সেই সময়ে এই লোকটাই ছিল কেয়ারটেকার। সেই থেকেই উনি এখানেই রয়ে গেছে। ওনার নাম হলো মাধব, রাজস্থানের বাসিন্দা। এখানে এসে বাংলা ভাষা শিখেছেন। এখন ধীরে ধীরে বাংলায় কথাও বলতে পারেন। তবে ওই যে ইংরেজ আমলে বাঙালি আর পেলেন কই, সেই কারণে ইংরেজদের তদারকি করেই দিন অতিবাহিত করতে হয়েছিল। তবে লোকটা সত্যিই ভীষণ অদ্ভুত। একা থাকতেই বেশি পছন্দ করেন। আমার মেয়েও লোকটাকে ভীষণ ভয় পায়। যাক, তুই আর এসব নিয়ে এখন মাথা ঘামাতে যাস না, এখন বিশ্রাম কর। সুমনা একটু বাদেই ডিনারের বন্দোবস্ত করে দিচ্ছে, খেতে চলে আসিস। ঘরেই অ্যাটাচড বাথরুম রয়েছে, তাই চিন্তা নেই। গরম জলেরও ব্যবস্থা রয়েছে। বড় লোকের বাড়ি বলে কথা, বুঝতেই পারছিস। প্রকাশের সাথে কথা বলে সব কিছু স্বাভাবিক বলে মনে হলেও ওই মাধবের বিষয়টি নিয়ে খটকা থেকেই গিয়েছিল। আমি কিছুতেই মাধবের ওই চেহারাটিকে ভুলতে পারছিলাম না। বারংবার সেটি আমার মুখের সামনেই চলে আসছিল। আমি কিছুতেই এই কল্পনা থেকে বাইরে বেরোতে পারছিলাম না। এরপরে কি হবে সেটি ভাবতে ভাবতেই রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘরে শুতে চলে এলাম। কিছুক্ষণের মধ্যেই গোটা বাড়ির আলো নিভে গেল। আলো নিভে যাওয়ার সাথে সাথেই বেশ অস্থির লাগতে শুরু করলো। আমি সেভাবে কিছুই ঠাউর করতে পারছিলাম না। হঠাৎ দেখলাম আমার ঘরের জানালাটি খোলা। আলোতে ওই সুবিশাল বাড়িটির বাকি জায়গাগুলিও দেখতে শুরু করলাম। এক কথায় দারুণ লাগছিল। এমন সময় ম্যানশনের সদর দরজার দিকে নজর যেতেই আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। দেখলাম সেই লোকটা মাথার ঘোমটা সরিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছেন। সেই কেয়ারটেকারটিকে দেখে আমি মারাত্মক ভয়ে পেয়ে গেলাম। ওই জায়গাটিতে আলোর রেশ মাত্র ছিল না। নজর রাখছেন সেটি দেখার পরেই আমি নিজেকে আর সামলে রাখতে পারলাম না। ভীষণ রকম ভয় করতে শুরু করলো। আমি তাড়াতাড়ি জানালার কাঁচ নামিয়ে খাটের কাছে এসে উপস্থিত হলাম। কোনো রকমে খাটে উঠে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। ঘরের মধ্যে একটি হ্যারিকেন জ্বলছিল। ওই জায়গাটিতে প্রায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যেত। একাধারে অত বড় বাড়ি, তারপরে যদি আবার অন্ধকারের সাথে বন্ধুত্ব করতে হয়, তাহলে বিষয়টা কোন দিকে যাবে? এ কথা ভাবতে ভাবতে আমি প্রচণ্ড ঘাবড়ে গেলাম। এরপরে ঈশ্বরের নাম স্মরণ করতে শুরু করলাম। এরপরে কখন চোখটা লেগে এসেছিল মনে নেই। এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন আমার নাম ধরে স্মরণ করলেন। আমি চাপার তলা থেকে সামান্য মুখটা সরাতেই হঠাৎ একটি গলা কাটা দেহ দেখতে পেলাম। সেটি আমার চোখের সামনে দিয়ে এদিক থেকে ওদিকে হেঁটে যাচ্ছিল। হ্যারিকেনের আলোয় স্পষ্ট দেখলাম সেটি এক ইংরেজের শরীর। দেখেই বুঝতে অসুবিধা হলো না সেটি স্বয়ং ট্রিনিটি সাহেবেরই দেহ। আমি ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম।
ওই ওই সামান্য আলোয় দেখলাম সেটি ঘরের এক কোণা থেকে অন্য কোণার দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। তার হাতে রয়েছে একটি লোহার ছুরি, সেটির উপরে নানান রকমের কারুকার্য করা রয়েছে, যেটি খিলেন করে ওই লোহার জিনিসটির সাথে আটকানো। ঘরের পরিবেশটি হঠাৎ করে আরো ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যাচ্ছিল। মৃত সাহেবের পায়ের ঠক ঠক শব্দ একদিক থেকে অন্যদিকে ধাবিত হয়ে চলেছিল। আমার দাঁতের সাথে দাঁত লেগে গিয়েছিল। মুখ দিয়ে কোনো কথা বার করতে পারছিলাম না। কেবল কেবল চাপা থেকে চোখ দুটো বেরিয়ে সেই বীভৎস দৃশ্যের সাক্ষী হয়ে থাকছিলাম মাত্র। হঠাৎ আমার চোখের সামনে থাকা হ্যারিকেনটি নিভে গেল। ঘরটা তখন আরো শান্ত। ঠিক সেই সময় দেখলাম জানলাটি খুলে গেল। বাইরে থেকে এক পশলা ঝোড়ো বাতাস ঘরের মধ্যে প্রবেশ করতে শুরু করলো। এই অসময়ে কিভাবে বৃষ্টি নামতে পারে ভাবতেই পারলাম না। শীতকালের কলকাতায় আবার মেঘ ডাকছে, তাও আবার মধ্যরাত্রে। সেই গলা কাটা দেহটিকে অন্ধকারের মধ্যে দেখতে না পেলেও তার বুটের শব্দগুলি স্পষ্ট কানে আসতে শুরু করলো। আমার সারা শরীর বেয়ে শীতের দিনেও ঘাম ঝরতে শুরু করলো। আমি কোনো রকমে কম্বল জড়িয়ে ঈশ্বরের কাছে প্রাণ ভিক্ষা করতে লাগলাম। রাম 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 রাম। কিছুক্ষণ বাদে দেখলাম বাইরে বৃষ্টি থেমে গিয়েছে। জানালাটা আপনা থেকেই কিভাবে বন্ধ হয়ে গেল জানি না। অন্যদিকে দেখলাম ঘরে আলো চলে এসেছে। কোথাও আর কোনো কিছুই নজরে পড়ল না। আমি বিষয়টি দেখা মাত্রই সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। ঘরের বাইরে বেরিয়ে প্রকাশের ঘরের কাছে গিয়ে উপস্থিত হলাম। এরপরে সজোরে দরজা ধাক্কাতে শুরু করলাম। আমার দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে প্রকাশ দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো। আমাকে ঘর্মাক্ত ও অস্থির অবস্থায় দেখে সে জিজ্ঞাসা করলো, কি হলো? কি হয়েছে? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন রে? আমি এখানে আর একটি রাত্রিও থাকতে পারবো না। ওই যে আমার ঘরে আমি তাকে দেখেছি। সে আছে, এই বাড়িতেই রয়েছে তার আত্মা। এই বাড়ির মায়া ত্যাগ করে ট্রিনিটি সাহেব এখনো যাননি। ওনার আত্মার মুক্তি ঘটেনি এখনো। আমার এমন অবস্থা দেখে প্রকাশ আমাকে শান্ত স্বরে বলল, এত ভয় পাস না রমাপদ। আমরাও অনেক সময় অনেক কিছু দেখেছি, তবে এত ঘাবড়ে যায়নি। কিছু ছায়া, কিছু শব্দ এইসব কানে এসেছে, তবে চাক্ষুষ কোনো দিনও কিছু দেখতে পাইনি। তুই কি কিছু দেখতে পেয়েছিস নাকি? প্রকাশের কথা শুনবার পরে আমি তাকে পূর্ণাঙ্গ ঘটনাটি সেদিন খুলে বলেছিলাম। এরপরে সে আমাকে জানিয়েছিল, হ্যাঁ, ওই ঘরটি ট্রিনিটি সাহেবের ঘর ছিল। ওখানেই তিনি নিজের স্ত্রী জুলিয়াকে নিয়ে থাকতেন। তবে সে অনেককাল আগের ঘটনা। তুই এখন ওসব নিয়ে ভাবতে বসিস না। আসলে এখানে প্রায়ই কারেন্ট থাকে না। এইসব নিয়ে ভাবতে ভাবতে তুই হয়তো ভুল দেখেছিস। আমি সেদিন কোনোভাবেই প্রকাশকে আমার দেখা সত্যের সাথে পরিচয় করাতে পারলাম না। সে তার নিজের মতো করেই আমাকে কয়েকটা কথা বলে পুনরায় শুতে চলে গেল। অগত্যা কোনো উপায় না দেখে আমিও নিজের ঘরে আসতে বাধ্য হলাম। সেদিন রাতটা জেগেই কাটিয়ে দিলাম। পরের দিন সকালে প্রকাশের সাথে ব্রেকফাস্ট টেবিলে দেখা হলো। সেখানে নানান রকমের খাবার দাবার দেখে জিভে একেবারে জল চলে এলো। সেও একেবারে বাবুয়ানি মেজাজে খেতে বসেছিল। আমাকে দেখা মাত্রই আমাকে বলল,
আরে, হাঁ করে কি দেখছিস? একেবারে ইংলিশ ব্রেকফাস্ট, বুঝলি? বসে পড়। ওসব নিয়ে আর ভাবতে হবে না তোকে, কাজে মন দে। রিমঝিমের সাথে বাগানে খেল, মাধবের সাথেও কথাবার্তা বল, দেখিস সবটাই বেশ স্বাভাবিক হয়ে যাবে। প্রত্যেকটা জায়গারই একটা কালো ইতিহাস থাকে, সেটার উপরে ভিত্তি করেই বাস্তবের কাহিনীগুলি রচিত হয়। তাই এগুলো নিয়ে যত ভাববি ততই দুশ্চিন্তা আরো বাড়বে, বই কমবে না। আমিও প্রকাশের কথাগুলি বিশ্বাস করতে বাধ্য হলাম। এরপরে কোনো রকমে ব্রেকফাস্ট সেরে ফেলে উঠে পড়লাম। তারপরে নিজেই ওই বাড়িটা ঘুরে দেখার মনস্থির করে ফেললাম। গতকাল রাতের ওই ভয়ঙ্কর অবয়বটি তখনও চোখের সামনে বারবার এসে হাজির হচ্ছিল। কোনো রকমে সেই স্মৃতিগুলিকে সরিয়ে রেখে বাড়িটা প্রদক্ষিণ করতে শুরু করলাম। দোতলার উপরেও আরও একটি ফ্লোর ছিল, তবে বেশিরভাগ ঘরই ছিল তালাবন্দি। সেখানে থাকারই বা প্রয়োজন কি? ওই বাড়িতে তো ছিল মোটে 3 জন। দোতলার একটি ঘরের মধ্যেই তাদের থাকার সুবন্দোবস্ত হয়ে গিয়েছিল। 3 তলার সমস্ত ঘরগুলি বন্ধ থাকায় ভিতরে ঢুকে কিছুই দেখতে পারলাম না। স্বাদ অপূর্ণই থেকে গেল। এমন সময় একটি অদ্ভুত আওয়াজে কান গেল সিঁড়ির দিকে। সেদিকে এগোতেই দেখলাম আওয়াজটি ক্রমে সিঁড়ি পেরিয়ে 4 তলার দিকে উঠে যাচ্ছে। আমার প্রচণ্ড ভয় লাগার সত্ত্বেও নিজের কৌতূহলকে রোধ করতে পারলাম না। ভাবলাম, দিনের বেলা আবার কি হবে? হয়তো রিমঝিম হবে। সেসব ভেবেই আমি ওই আওয়াজটিকে লক্ষ্য করে এগোতে শুরু করলাম। উপরের দিকে উঠতে উঠতে দেখলাম 4 তলায় এসে পৌঁছেছি। তারপরেই দেখলাম ছাদ, তবে সেদিকেও তালা ঝুলছিল। বুঝলাম সেদিকে তেমন কেউ যায় না। একটি সুবিশাল ছাদ নজরে পড়ল। তারপরেই আবার একটা হাওয়া আন্দোলন আমার কানের পাশ ঘেঁষে একটি কোণার দিকের ঘরের কাছে গিয়ে গায়েব হয়ে গেল। ওখানে একটি দেওয়ালের সাথে আঘাতপ্রাপ্ত হওয়ার পরেই সেই আওয়াজটিকে আমি আর খুঁজে পেলাম না। সহসা সেদিকেই এগোতে শুরু করলাম। হঠাৎ দেখলাম একটি ঘর নজরে পড়ল। ভিতরে ঢুকলাম। তারপরেই দেখলাম ঝুল কালি ময়লায় একেবারে গোটা জায়গাটি ঢাকা পড়ে গিয়েছে। সামনে তাকাতেই দেখলাম একটি বিশাল আয়না। তার একটি পাশে লাল রঙের একটি আস্তরণ রাখা ছিল। আমি কাছে এগোতেই সেটি নিজের থেকেই সরে গেল। আমিও ধীরে ধীরে সেই আয়নাটির সামনে গিয়ে উপস্থিত হলাম। ভালো করে আয়নাটিকে দেখতে শুরু করলাম। সেটি দেখা মাত্রই হঠাৎ মনে হলো আয়নার ভিতর থেকে 2টো হাত বেরিয়ে আসছে। আমার গলা বরাবর এগিয়ে আসতে থাকা ওই 2টি হাতের দিকে তাকিয়ে আমি সজোরে চিৎকার করে উঠলাম। এমন সময় দেখলাম কারুর হাতের স্পর্শ আমার কাঁধের উপরে এসে পড়েছে। সেটি অনুভব হওয়ার সাথে সাথেই আমি চমকে উঠলাম। পিছনে ফিরতে দেখলাম সুমনা দাঁড়িয়ে। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, এ কি, আপনি এখানে কি করছেন? আপনাকে না যেখানে সেখানে যেতে বারণ করেছে প্রকাশ। আর তাছাড়া আমরাও কেউ এই 4 তলায় তেমন আসি না। এই জায়গাটা একেবারেই শুনশান। এখানে এভাবে যখন তখন চলে আসবেন না, এতে কিন্তু বিপদ আরও বাড়তে পারে।
আসুন, নেমে আসুন। রিমঝিম আপনাকে খুঁজছে। আমি সুমনার চোখের দিকে তাকাতেই ভীষণ রকম অবাক হয়ে গেলাম। এত স্থির নিশ্চল দৃষ্টিতে তাকিয়ে তিনি যেভাবে আমাকে কথাগুলি বলে যাচ্ছিলেন, সেটি দেখা মাত্রই আমি চমকে উঠলাম। তবে কথা না বাড়িয়ে বললাম, বেশ বেশ, আমি আসলে একটা আওয়াজ পেয়ে এখানে চলে এসেছিলাম। নিজেও জানি না কিভাবে এখানে পৌঁছে গেলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি বরং নিচেই যাচ্ছি। কথা না বাড়িয়ে নিচে চলে গেলাম। একেবারে নিচে এসে দেখলাম রিমঝিম একা একা খেলছে। তার হাতে রয়েছে একটি পুতুল, যেটিকে হাতে নিয়ে সে উপরের দিকে ছুঁড়ে দিয়ে আবার হাত দিয়ে ধরে ফেলছে। এই খেলার মধ্যে দিয়েই তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠেছে। তার মুখের ওই দীপ্তি দেখে মনে হচ্ছিল সে যেন একা নেই। ঠিক তাই, হঠাৎ মনে হলো ওই জায়গাটিতে যেন আরো কারুর উপস্থিতি রয়েছে। সে ওই পুতুলটিকে আরো একজনের দিকে ছুঁড়ে দিচ্ছে। সে আবার সেটিকে রিমঝিমকে লক্ষ্য করে ছুঁড়ে দিচ্ছে। এভাবেই তারা একে অপরের সাথে খেলা করছে। আমি বিষয়টি দূর থেকে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করবার পরে রিমঝিমের দিকে এগিয়ে গেলাম। এরপরে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মামুনি, তুমি এখানে কারুর সাথে খেলছো? সে কি তোমার সাথে কথা বলছে? আমার এই কথাটি জিজ্ঞাসা করার সাথে সাথেই রিমঝিম ঘাড় নেড়ে জবাব দিল, হ্যাঁ, সে তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। সে প্রতিদিন আমার সাথে খেলে। ওর নাম মিশেল। ওকে দেখতে খুব সুন্দর, কিন্তু জানো কাকু, ও বিদেশি। ওর গায়ের রং একেবারে ধবধবে সাদা। আর ওই যে দেখো, ওর মা জুলিয়া ওর পাশেই দাঁড়িয়ে রয়েছে। আমাদের দুজনকেই দেখছে ওরা। কিন্তু কাকু, তোমাকে দেখে মিশেল একটু দূরে সরে গেছে। এখন ও ওর মায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে। ও আর আমার সাথে খেলতে চাইছে না। তোমাকে এখান থেকে যেতে বলছে, তবেই ও আমার সাথে খেলবে বলছে। রিমঝিমের মুখে এই কথাগুলি শোনার পরে আমার শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যেতে আরম্ভ করলো। সামনের দিকে তাকাতে মাধব ছাড়া কাউকে নজর করতে পারলাম না। কোনো কিছুই আন্দাজ করতে পারছিলাম না। যা দেখছিলাম সেগুলো কি আদৌ সত্যি, নাকি এর পিছনেও কোনো বিশেষ কারণ লুকিয়েছিল? নিজেকেই নিজে প্রশ্ন করতে শুরু করলাম। এরা কাকে দেখতে পাচ্ছে? আমি যাকে সেই আয়নায় দেখেছিলাম, সেই হাত, আর গতকাল রাতে সেই মুন্ডু কাটা যে সাহেবকে চলাফেরা করতে দেখেছিলাম, এরা কি সকলেই এখানে রয়েছেন? প্রকাশ তো বলল তারা নাকি কোনো দিনও কাউকে চাক্ষুষ দেখতে পায়নি। তাহলে রিমঝিম দেখছে কি করে? সে তো বলছে ওরা নাকি ওর সামনেই দাঁড়িয়ে রয়েছে। জুলিয়া, মিশেল, এরা তো সকলেই মৃত। তাহলে এই বাচ্চা মেয়েটি এদেরকে দেখছে কিভাবে? এসব কথা ভাবতে ভাবতেই আমার শরীর অস্থির করতে শুরু করেছিল। আমি কোনো কিছুই আন্দাজ করতে পারছিলাম না। নিজের অজান্তেই মনে হচ্ছিল এমন এক দ্বন্দ্বের মধ্যে এসে পড়েছি যেখানে থেকে বেরোনো এক প্রকার অস্বাভাবিক। আমি ওই স্থান ত্যাগ করে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। ঘরে এসেই হাঁপাতে শুরু করলাম। পাশে রাখা টেবিল থেকে জলের গ্লাসটা হাতে নিতে গিয়ে দেখলাম সেটি মাটিতে পড়ে গেল। ঠিক সেই সময়ই একটি হাত আমার দিকে জলের গ্লাসটা নিয়ে এগিয়ে আসতেই
আমি চিৎকার করে উঠলাম। কে কে আপনি? সামনে তাকাতেই দেখলাম মাধব দাঁড়িয়ে। আমি অবাক হয়ে গেলাম। দরজা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে এসেছিলাম, এই লোকটা কোথা থেকে ভিতরে এলো? নাকি নাকি লোকটা আগে থেকেই এখানে ছিল? আমি ভয়েতে ওর হাত থেকেও জলের গ্লাসটা মাটিতে ফেলে দিলাম। আমাকে দেখা মাত্রই সজোরে হেসে উঠল মাধব। কি ভাবছেন আমি এখানে এলাম কিভাবে? আমি সব জায়গায় যেতে পারি, আমার কোনো অসুবিধে হয় না। এখন এখানে আছি, এরপরে অন্য জায়গাতেও চলে যেতে পারি। জলটা খেয়ে নিন, বুঝলেন? ওর কথাটা শেষ হতে না হতেই সামনে আর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম না। সেদিনটা আর ঘরের দরজা খুলে বাইরে বেরোনোর সাহস হলো না। আমি ওইখানেই ওইভাবে সারাটা দিন বসে রইলাম। এরপরে ভাবলাম, যে করেই হোক আজকে রাতের মধ্যেই আমাকে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। এখানে আমার কাউকে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। সবটা কিছুতেই আমার মনের ভুল হতে পারে না, এর মধ্যে অনেক বড় সমস্যা রয়েছে। আমি কোনো কথা বললাম না। তারপরে সন্ধে নামতেই আস্তে আস্তে ঘরের বাইরে বেরোলাম। বেরোতেই দেখলাম কেউ কোথাও নেই। নিজের ট্রাঙ্কটা হাতে শক্ত করে চেপে ধরে রাস্তার বাড়ির মেন গেটের দিকে এগোতে শুরু করলাম। বৈঠকখানার কাছে আসতেই থমকে দাঁড়িয়ে পড়লাম। এরপরেই দেখলাম সেখানে 3টি মৃতদেহ পড়ে রয়েছে। আমি সেখানে থমকে দাঁড়াতেই এক দমকা বাতাস এসে সেই মৃতদেহগুলির মুখের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে দিতেই আমি ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। দেখলাম প্রকাশ, সুমনা ও রিমঝিমের গলা কাটা দেহগুলি আমার চোখের সামনে পড়ে রয়েছে, আর তাদের মুন্ডগুলি মেঝের একপাশে গড়াগড়ি খাচ্ছে। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। ঠিক সেই সময়ই মাধব এসে আমার পথ অবরোধ করে দাঁড়ালেন। ওর হাতে দেখলাম একটি কুড়ুল। সেই কুড়ুলে তখনও রক্ত লেগেছিল। আমি সেটি দেখা মাত্রই সেখান থেকে প্রাণপণে ছুটতে শুরু করলাম। পেছনের দিকে তাকাতেই দেখলাম প্রকাশ সহ সমস্ত গলা কাটা মৃতদেহগুলি আমার দিকে এগিয়ে আসছে। প্রকাশের কাটা মুন্ডুটি আমাকে উদ্দেশ্য করে বলল, আমরা কেউ বেঁচে নেই, অনেকদিন আগেই মারা গিয়েছি। আর এই মাধবী আমাদের গলা কেটে খুন করেছে। এই বাড়িতে আর কেউ থাকে না, সে কোনো দিন কাউকে এখানে থাকতে দেবে না। আমি আর সহ্য করতে পারলাম না। আমার সারা শরীরে কাঁপুনি দিতে শুরু করলো। সেই গলা কাটা দেহগুলিকে আমার দিকে ধেয়ে আসতে দেখে আমি নিজের পায়ের গতি বাড়ালাম। কোনো রকমে মেন গেটের শিকলটা সরিয়ে প্রাণপণে দৌড়তে শুরু করলাম। দৌড়তে দৌড়তে যখন বড় রাস্তার একেবারে মুখে এসে পৌঁছেছি, তখন একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। গাড়িটা সজোরে হর্ন মেরে ব্রেক চিপে দাঁড়ানোর পরেই একজন ভদ্রলোক সেখান থেকে বেরিয়ে এলেন। তাকে দেখা মাত্রই আমি চমকে উঠলাম। গাড়ির হেডলাইটের আলোটা আমার মুখের উপরে এসে পড়েছিল। তাতে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন নির্মল বাবু, যিনি সায়েন্স কলেজের চাকরিটি আমার হাতে তুলে দিয়েছিলেন। আমি তাকে দেখা মাত্রই গিয়ে জড়িয়ে ধরলাম। তারপরে বললাম, স্যার, যে করেই হোক আমাকে এখান থেকে নিয়ে চলুন। এই জায়গাটি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমি এখানে নিজের অজান্তেই চলে এসেছিলাম।
নির্মল বাবু আমার সাথে কথা না বাড়িয়ে আমাকে গাড়িতে উঠতে বললেন। এরপরে রাতের অন্ধকার ঘেঁষা রাস্তা ধরে গাড়িটি এগোতে শুরু করলো। এভাবেই 1 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে উনি আমাকে নিয়ে এসে কালীঘাটের পুলিশ চৌকিতে গাড়িটি দাঁড় করালেন। তারপরে আমাকে সেখান থেকে নেমে দাঁড়াতে বললেন। আমিও গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। এরপরে উনি গাড়িটিকে রাস্তার ধার ঘেঁষে দাঁড় করিয়ে আমার দিকে এগিয়ে এলেন। তারপরে আমার হাত ধরে বললেন, ভয় পাবেন না, আমার সাথে আসুন। আমি আপনাকে কোনো ভুল জায়গায় নিয়ে আসিনি। আসলে আমিও এমন কিছু ঘটনা জানতে পেরেছি যেগুলো সত্যি ভীষণ রকম অস্বাভাবিক, কিন্তু সেই মুহূর্তে আপনাকে কিছুই বলে উঠতে পারিনি। আপনি ততক্ষণে সেখান থেকে চলে এসেছিলেন। আমি যখন জানতে পারি তখন 2-3 দিন অতিবাহিত হয়ে গিয়েছিল। বিষয়টি জানার পরে আমার গায়ে কাঁটা দিয়েছিল। আমি কিছু না বুঝেই আপনাকে খোঁজবার জন্য ওই বাড়িটির দিকে অগ্রসর হতে শুরু করেছিলাম। ভাবতেও পারিনি আপনাকে জীবিত অবস্থায় দেখতে পাবো। আপনি মৃত্যুর মুখ থেকে এইভাবে ফিরে আসতে পারেন তা আমি একেবারেই ভাবতে পারিনি। তবে ঈশ্বরের অশেষ কৃপা যে আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটেনি। যাক, আসুন আপনার সাথে থানার চিফের সাক্ষাৎ করাই, মানে তিনি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এই সদ্যই তিনি জয়েন করেছেন। অনেক দিন ধরেই আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন, কিন্তু আমারই কিছু কাজের দরুন আমি ওনাকে সময় দিয়ে উঠতে পারিনি। এখন ভাবছিলাম যদি সময়টা দিতাম তাহলে আমিও হয়তো এই জায়গাটির সত্য সম্পর্কে অনেক আগেই অবগত হয়ে যেতে পারতাম, আর সেই সাথে আপনাকেও আমি এই কাজে বিশেষভাবে সাহায্য করতে পারতাম। দয়া করে আর সময় নষ্ট করবেন না, ভেতরে চলুন। আমি কোনো কথা না বাড়িয়ে সেদিন নির্মল বাবুর সাথে পুলিশ চৌকির ভিতরে চলে গিয়েছিলাম। দেখলাম সামনেই একজন অফিসার দাঁড়িয়ে রয়েছেন। তিনি আমাকে দেখা মাত্রই বসতে বললেন। আমিও নির্মল বাবু দুটি চেয়ার টেনে বসে পড়লাম। এরপরে তিনিও আমাদের সামনে বসলেন। তারপরে আমার দিকে 1 গ্লাস জল এগিয়ে দিয়ে বললেন, ভয় নেই, এর মধ্যে কোনো বিষ মেশানো নেই। আপনি নিশ্চিন্তে জলটা খেয়ে নিন। আমি সেদিন ওই পুলিশ চৌকিটি দেখে একটু অবাক হয়ে গিয়েছিলাম। দেখলাম জায়গাটি একেবারেই ফাঁকা, কেউ নেই। সেই অফিসার সেখানে একাই বসে রয়েছেন। এরপরে আমি বিষয়টি লক্ষ্য করা মাত্রই বললাম, আচ্ছা, আপনি আজকে এখানে একা ডিউটিতে রয়েছেন নাকি? আসলে হ্যাঁ, বেশিরভাগ লোকই ছুটিতে রয়েছেন, তাই আমাকেই ডিউটি দিতে হচ্ছে। আর নির্মল বাবুকে আজকে সকালে আমি ফোন করেছিলাম। ওনাকে রাতেই একবার দেখা করতে বলেছিলাম। ভেবেছিলাম উনি আসবেন না, কিন্তু দেখলাম আপনার কথা ভেবে উনি এখানে চলে এলেন। এবার আসি একটি বিশেষ কথায়। কিছুদিন আগেই যখন আমি এখানে কাজে জয়েন করেছিলাম, তখন এখানকারই এক স্থানীয় উকিলের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তাকে নাকি কে ওই ম্যানশনে ডেকে পাঠিয়েছিল। আমার অনুমতি না নিয়েই তিনি সেখানে যাওয়ার জন্য মনস্থির করে ফেলেন। এরপরে বেশ কয়েকদিন তার কোনো খবর না পাওয়ায় আমি আমার টিমকে নিয়ে সেখানে যাই। বুঝতেই পারছেন এখন দুর্ভিক্ষের কারণে গোটা কলকাতার পরিস্থিতি কতখানি ঘেঁটে রয়েছে। তারপরে আবার ইংরেজরা যেভাবে ভারতের উপর, বিশেষত বাংলার উপরে নিজেদের ক্ষমতা বিস্তার করতে চাইছেন তা তো বলাই বাহুল্য। এই অবস্থায় আমি সেখানে গিয়ে সেই উকিলটিকে মৃত অবস্থায় দেখতে পাই। এরপরে তাকে পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানকার এক ডাক্তারের কাছ থেকে আমি জানতে পারি ওই বাড়িটিতে নাকি ট্রিনিটি নামে এক ইংরেজ থাকতেন। তার স্ত্রীর নাম ছিল জুলিয়া ও মেয়ের নাম ছিল মিশেল। কলকাতার বাঙালিরা ইংরেজদেরকে একেবারেই সহ্য করতে পারত না। বিশেষ করে দুর্ভিক্ষের দিনগুলিতে তারা কলকাতায় বসবাসকারী সমস্ত ইংরেজদের কলকাতা ছাড়া করে ইংল্যান্ডে পাঠানোর জন্য সচেষ্ট হয়েছিল। এই অবস্থায় তারা ট্রিনিটি সাহেবের ওই বাংলোটির উপরেও হামলা করেছিল। সেই সময় তারাই সকলে এগিয়ে গিয়ে সাহেবের সাথে তার স্ত্রী ও মেয়েকেও হত্যা করে দিয়েছে। ওদের বাড়িতেই নাকি মাধব নামের এক কেয়ারটেকারও থাকত। সে নাকি নিজের মনিবকে রক্ষা করতে পারেনি, আর শোক সহ্য করতে না পেরে নাকি সেও
গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। এরপরে নাকি প্রকাশ চক্রবর্তী বলে একটি পরিবার সেখানে যায়। তারা ওই বাড়িটি খুব সস্তায় এক দালালের কাছ থেকে হাতিয়ে সেখানে থাকতে শুরু করে। তারাও নাকি ওই মাধবকে দেখতে পেল। একদিন রাতে প্রকাশের স্ত্রী মাধবকে তার স্বামী ওর মেয়েকে কুড়ুলের সাহায্যে গলা কেটে দিতে দেখে। তিনি সেখান থেকে পালানোর পূর্ণ প্রচেষ্টা করেছিলেন। থানায় এসে এই বিষয়টির কথাও উল্লেখ করেছিলেন। পরের দিন সকালে থানার বাইরেই তার গলা কাটা দেহটি পাওয়া গিয়েছিল। কে তাকে মেরে ফেলেছিল আর কিভাবেই বা তার হত্যা হয়েছিল, এটি আমাদের কাছে আজও একটি প্রশ্নচিহ্ন হয়েই রয়ে গেছে। তবে আপনি ভয় পাবেন না। আপনার সাথে যা যা ঘটেছে সেগুলিকে একটি খারাপ স্বপ্ন মনে করে ভুলে যান। নির্মল বাবুকে আমি অনেক দিন ধরেই চিনি, তবে ওনার সাথে কাজের ফাঁকে সাক্ষাতের সুযোগ পাচ্ছিলাম না। প্রকাশ ওনার অফিসেই কাজ করত। তার সাথে এমন একটা ঘটনা ঘটেছে, এই খবরটাই আমি নির্মল বাবুকে জানাতে চেয়েছিলাম। সেই কারণেই ওনার অফিসে যেতে চেয়েছিলাম। তবে ওই যে বলে, নিয়তি খুব খারাপ জিনিস, সেটি সকলকে সবসময় সমানভাবে সায় দেয় না। তাই আমরাও সময়ের পূর্বে কোনো কিছুই করে উঠতে পারি না। যাক, শেষ পর্যন্ত যে আপনার প্রাণ রক্ষা পেয়েছে, এর থেকে বড় বিষয় আর কি বা হতে পারে। যাক, সেসব ছাড়ুন। আমার নাম শুভেন্দু শাসমল। এই কলকাতা শহরের কম বেশি সকলেই আমাকে চেনে বলতে পারে। আমি এই কবছরের মধ্যেই কলকাতার মানুষের মনে সুপার হিরোর জায়গা করে নিয়েছি। কিছুদিনের মধ্যেই প্রশাসন থেকে ওই ট্রিনিটি হাউসটিকে একেবারে বন্ধ করে দেওয়া হবে। ওই বাড়িটিকেই ভেঙে দিয়ে সেখানে অন্য কিছু তৈরি করা হবে। সরকারিভাবে ভারত খুব তাড়াতাড়ি স্বাধীনতা পেতে চলেছে। ইংল্যান্ডে বসে চার্চিল যতই কড়া নাড়ুন না কেন, ভারতের দরজা চিরকালের জন্যই বন্ধ হতে চলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু বাবুর কথাগুলি শুনে আমি মনে জোর পেলাম। এরপরে তাকে বললাম, আপনি যে আমাকে এভাবে সাহায্য করবেন তা আমি ভাবতেও পারিনি। যাক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এভাবে সহযোগিতা করবার জন্য। আর নির্মলবাবু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে আজকে ওই প্রেতাত্মাদের কবল থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরে আসতে পারতাম না। নির্মল বাবু আমার হাত ধরে বললেন, কোনো ব্যাপার নয়, আমিও জানতাম না শুভেন্দুকে এভাবে এখানে পেয়ে যাব। যাক, আমি তো অফিসের কাজে এমনিতেই ব্যস্ত থাকি, তারপরে কলকাতার কোথায় কি হচ্ছে না হচ্ছে সেসব বিষয়ে তেমন একটা খবরাখবরও রাখি না। শুভেন্দু আমার সাথে প্রায় 6 মাস আগে একবার দেখা করেছিল। এরপরে সে আরও একদিন দেখা করতে চেয়েছিল, কিন্তু আমারই সময় হয়ে ওঠেনি। শোনো রমাপদ, আমাকে একটা বিশেষ কাজে আজকেই বেরিয়ে যেতে হবে। এখান থেকে কলকাতা স্টেশনের দূরত্ব খুব বেশি নয়। তুমি কি চলে যেতে পারবে? শুভেন্দু বাবু ওনাকে থামিয়ে বললেন, আপনি এ বিষয়ে একেবারেই চিন্তা করবেন না স্যার। আমার বাইকে আমি ওনাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিচ্ছি। ভয়েতে উনি তো ওনার সমস্ত কিছু হয়তো ওই বাড়িতেই ফেলে রেখে চলে এসেছেন। সেসব এমনিও খুব কাজের নয় আশা করি। কি রমাপদ বাবু, আবার যাবেন নাকি সেই ভুতুরে বাড়িতে? আবার? তাহলেই হয়েছে। আপনাকে কিছু চিন্তা করতেই হবে না নির্মল বাবু। আপনি কাজে বেরিয়ে যান, আমি ওনাকে স্টেশন পর্যন্ত বাইকেই পৌঁছে দিয়ে আসব। এছাড়া ভোরের দিকে একটা ট্রেনও রয়েছে, উনি বাড়িতে পৌঁছে যেতে পারবেন। আমিও ভাবলাম সব কিছুই হয়তো স্বাভাবিক হয়ে গেছে। এই সমস্ত কিছুকে একটা খারাপ স্মৃতি মনে করে শুভেন্দু বাবুর বাইকের পিছনে উঠে বসে পড়লাম। নির্মল বাবুও গাড়িতে স্টার্ট দিয়ে রুদ্ধশ্বাসে বেরিয়ে গেলেন। শুভেন্দু বাবুও আমাকে কলিকাতা স্টেশন পর্যন্ত পৌঁছে দিলেন। এরপরে টিকিট কাউন্টারের কাছে নিয়ে এসে বললেন, যান, টিকিট কেটে নিন। ওই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওখানেই আসবে গাড়ি। এই ধরুন আর আধা ঘন্টা, তারপরেই ট্রেনের হুইসেল শুনতে পাবেন। আর শুনুন, আমাকে ভুলে যাবেন না কিন্তু। পুলিশরা কিন্তু শুধু গুলিই চালায় না, মানুষের প্রাণও বাঁচায়। তারপরে আবার অজ্ঞাত পরিচিতদেরও
ওনাকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না বলে কিছুক্ষণ দাঁড়িয়ে যেতে অনুরোধ করলাম। একা একা থাকলে মন মরা হয়ে পড়ব, তাই ওনাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিলাম। ট্রেন আসা পর্যন্ত উনি সেখানেই দাঁড়িয়ে রইলেন। এরপরে আমিও টিকিট কেটে ট্রেনে চেপে পড়লাম। উঠতেই সিট পেয়ে গেলাম। জানলার ধারে সিট পেয়েই পিছনের দিকে তাকিয়ে দেখলাম শুভেন্দুবাবু নেই। বিষয়টি আন্দাজ করতে পারলাম না। নিজের মনে মনেই ভাবলাম, আজকালকার দিনে এত ভালো মানুষ আবার আছে নাকি? কিন্তু লোকটি এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? এতক্ষণ তো এখানেই ছিল। আর তাছাড়াও আর একটা বিষয়, আমি যে ওই বাড়িতে আটকে রয়েছি সেটাই বা উনি জানলেন কিভাবে? ওনার তো কিছুই জানবার কথা নয়। এছাড়া নির্মলবাবু বললেন অনেকদিন ধরেই নাকি ওনার সাথে শুভেন্দুবাবুর কোনো যোগসূত্র নেই। তাহলে নির্মলবাবুর সাথে হঠাৎ যোগাযোগ করে উনি আমার বিপদের কথা ওনাকে জানালেন কি করে? আর নির্মলবাবুই বা বিষয়টি জানা মাত্রই শুভেন্দুবাবুর সাথে দেখা করতে চলে এলেন কিভাবে? এছাড়া শুভেন্দুবাবুর পুলিশ চৌকিতে সেদিন কেউই ছিল না। মনে হচ্ছিল এই এত বড় হাজতে যেন উনি একাই পাহারা দিচ্ছেন। সত্যি ব্যাপারটা অদ্ভুত। যাক, আমি বোধহয় বেশি ভাবছি। উনি বোধ করি আশেপাশেই আছেন। দেখি সামনের লোকটাকে বলে, উনি যদি কোনো পুলিশকে দেখতে পান তাহলে যদি একটু ডেকে দেন। সামনেই স্টেশনে একটি লোককে বসে থাকতে দেখলাম। লোকটিকে দেখা মাত্রই জিজ্ঞাসা করলাম, শুনছেন, আপনি কি শুভেন্দু শাসমলকে দেখতে পাচ্ছেন? উনি আমাকে এখানে ছাড়তে এসেছিলেন। খুব দয়াশীল মন ওনার। দেখুন না, আশেপাশে কোথাও দেখতে পাচ্ছেন কি? ওনাকে তাহলে একটা কথা বলার ছিল। লোকটি আমার দিকে উঠে এলেন। ততক্ষণে ট্রেনের সিগন্যাল হয়ে গেছে। ঠিক সেই সময়ই উনি বললেন, কার নাম বলছেন? ট্রেনের চাকার শব্দের সাথে আমার গলার স্বরটিও কোথাও যেন হারিয়ে যাচ্ছিল। আমি সজোরে বলে উঠলাম, শুভেন্দু শাসমল, শুভেন্দু শাসমল। ট্রেন তখন আস্তে আস্তে চলতে শুরু করেছে। লোকটি ধীর গতিতে দৌড়তে দৌড়তে বললেন, এসব এসব আবার কি বলছেন? শুভেন্দু শাসমল, সেই লম্বা চওড়া চেহারা পুলিশ অফিসার, সে তো আজ 3 মাস হলো একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওই তো কালীঘাটের পুলিশ চৌকিতে উনি বসতেন। এই তো সেদিনে খবর কাগজে বেরিয়েছিল। লোকটির কথা শেষ হতে না হতেই ট্রেনটি গতি নিয়েছিল। ট্রেনের হুইসেলের শব্দটি আরো সজোরে শোনা যেতে লাগলো। লোকটি স্টেশনের অনেক পিছনে পড়ে গিয়েছিল। ধীরে ধীরে ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করে দুরন্ত গতিতে এগিয়ে যেতে শুরু করেছিল। সেই সাথে হুইসেলের শব্দটিও আস্তে আস্তে বাতাসের সাথে মিশে যাচ্ছিল। কিন্তু আমার মনটা সেখানেই পড়ে রইল। কলকাতা শহরে ঘটে যাওয়া মন্বন্তরের সময়কালে আমিও চাক্ষুষ মৃত মানুষদের দেখেছিলাম। এরপরে আমি আর কোনো দিনও কলকাতায় যাইনি। মফস্বলেই স্কুলে পড়িয়ে বাকি জীবনটা কাটিয়ে দিয়েছিলাম। কিন্তু সেই ভয়ঙ্কর স্মৃতি আমৃত্যু হয়তো আমাকে তাড়া করে বেড়াবে। এটাই হয়তো আমার ভবিতব্য ছিল। ঠাকুরদার ডায়েরিটি এখানেই সমাপ্ত হয়ে গেল। অথচ দেখুন, মনে হলো আপনিও আমি যেন স্বপ্ন দেখলাম। এই বাংলার বুকেও যে এমন ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে পারে সেটি এই ডায়েরিটি না পড়লে কোনো দিনও জানতে পারতাম না। আমার ঠাকুরদা হৃদরোগে মারা গিয়েছিলেন, কিন্তু কিভাবে তিনি মারা গেলেন সেটির কারণ আমরা কেউই আজও বুঝে উঠতে পারিনি। এই ভয়ে কি তবে তাকে শেষ করে দিয়েছিল, নাকি তিনি ওই মৃতদের আবারও দেখতে পেয়েছিলেন? সব কিছুই সম্ভব। এই পৃথিবীর বুকে অসম্ভব বলে কিছুই হয় না।
কি রে, গল্পটা কেমন? সব চুপ কেন? কি ভয়ের ব্যাপার বাবা। কিন্তু দেখ, ভূত মানেই খারাপ নয়, পুলিশ ভূত কত ভালো। তোমাদের কার কার এরকম ভৌতিক অভিজ্ঞতা হয়েছে তা আমাদের কমেন্ট করে জানাও। হ্যাঁ, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে তোমরাও আমাদের মতো জুজু হয়ে যাও। আবারও বলি, আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন সকলে। শুভরাত্রি।